আমি আসলে আমার কাজটাকে এনজয় করতে পারছি না। ঠিক 12টায় আসা, 5টায় চলে যাওয়া, কোনো বৈচিত্র্য নেই, কোনো রোমাঞ্চ নেই। সংবাদপত্র একটা বিরাট সংসার, একটা সংসারে অনেক ছোটখাটো খুঁটিনাটি কাজ থাকে, মেয়েরা ইনভলভ গৃহে। আমি তো ফিল্ড টিলবার করতে পারবো না, আর তাছাড়া অ্যাসাইনমেন্টও আমাকে দিয়ে হবে না। আর আমাকে যদি সত্যি সত্যি ইভিনিং শিফটে ডিউটি দিয়ে বসেন তাহলে তো আমার চাকরি ছাড়তে হবে। তোরা যেভাবে কাজ করছিস সেভাবেই কাজ করে যাবি। রাকিব ভাই বলেছেন আমাদের এই সংবাদপত্র হচ্ছে একটা সংসারের মতো। তবে মন খারাপ হওয়ার মতো তো কিছু আমি শুনিনি। এখন তোর মন আরো ভালো থাকার কথা। তবে আমি খেয়াল করেছি ইদানিং ও আর আগের মতো নেই। আর রেসপন্সিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে মেয়েদের উপর আমি একদম ভরসা করতে পারি। আমার অবজারভেশন শুনবেন, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি রেসপন্সিবল। মেয়েদেরকে যদি একটু বুঝিয়ে দেন তাহলে ওদের কাছ থেকে আউটপুট বেশি পাওয়া যায়। তুই জামাই বাবাজিকে বলে আর একবার ওর একটা চাকরির চেষ্টা করে দেখ না। একবার কেন মা, অন্তত 10 বার চেষ্টা করা হয়েছে, আরেকবার না হয় করব, কিন্তু ও কি ঠিকমতো কাজ করবে? তার মানে ওরা তোমাকে এডিটর বা সাব এডিটর এরকম কোনো কিছু একটা বানিয়ে দেবে নাকি? কি হবে তা জানি না, তবে এটুকু জানি আমার গদবাঁধা বোরিং কাজকর্ম থেকে আমি রেহাই পাবো। হ্যালো অদিতি, কি খবর? কেন মারুফ ভাইয়ের সাথে এখনো যোগাযোগ হয়নি? আমি ওনাকে কয়েকবার ট্রাই করেছি ফোনে, পাইনি। রাকিব ভাইও ওনার কোনো খবর দিতে পারলেন না। ওকে আবার গায়েব হয়ে গেল নাকি? গত 7 দিন ধরে ওর কোনো ট্রেস পাচ্ছি না। মৌটুসি, ওকে যে আমার কি ভীষণ দরকার আমি আপনাকে বোঝাতে পারবো না। না বললেও যে আমি বুঝতে পারছি না তা কিন্তু নয়। সেরকম দরকার না হলে 2-1 দিন পর পর আপনি আমার কাছে ফোন করে মারুফ ভাইয়ের খোঁজ কেন করবেন? আর দিন 7-এর মধ্যে ওর সাথে যদি আমার কথা না হয় তাহলে যে আমার... মৌটুসি প্লিজ আপনি আমাকে কথা দিন, আপনার সাথে ওর দেখা হলে যেভাবেই হোক আপনি ওর সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দিবেন। কিন্তু প্লিজ কোনো কিন্তু বলবেন না মৌটুসি, আমি একদিন আপনাকে সব বলবো, কিন্তু তার আগে ওর সাথে আমার কথা হওয়া দরকার। ওর সাথে কথা বলে আমার জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে নিতে হবে। মৌটুসি, আপনি আমার এইটুকুন উপকার করবেন প্লিজ। ঠিক আছে, আমি কথা দিচ্ছি মারুফ ভাইয়ের সাথে দেখা হলে আমি আমার সাধ্যমতো তাকে বোঝানোর চেষ্টা করব যেন উনি আপনার সাথে দেখা করে, অ্যাটলিস্ট ফোন করে কথা বলে। থ্যাংক ইউ মৌটুসি, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। ওকে, বাই বাই। একটা কথা জানাবার জন্য তোমাদেরকে ডেকেছি, মানে কথা মানে হলো কি একটা সিদ্ধান্ত জানাতে। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তোমরা 3 জন যারা বিনোদন পাতাটা দেখো এবং ডেইলি কলাম দেখো তাদেরকে এখন থেকে ইভিনিং শিফটে কাজ করতে হবে। মানে পর পর প্রতি সপ্তাহে শিডিউল চেঞ্জ হবে। ইভিনিং শিফট মানে হলো গিয়ে 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এখন বলো তোমাদের কার কি বলার আছে? না মানে রাকিব ভাই, মানে আমার একটু ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়িতে থাকি তো, মানে সন্ধ্যার আগে ফিরতে পারলে আমার জন্য, মানে এখনকার যে টাইমিংটা ওটা হলে আমার জন্য ভালো হয়। শিরিন তোমার? না রাকিব ভাই, আমার তেমন কোনো প্রবলেম নেই, এখনো বিয়ে করিনি তো, তাই শ্বশুর বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা নেই। তবে বেশি রাত হয়ে গেলে একটু অসুবিধা আছে। রাত হয়ে গেলে ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে। ও, তাহলে আমার ইভিনিং শিফটে কাজ করতে কোনো সমস্যা নেই। আর তোমার মৌটুসি বলো? নো কমেন্টস, বাট থ্যাঙ্কস। ওয়েলকাম। তাহলে কাল থেকে তোমাদের ইভিনিং ডিউটি শুরু হয়ে যাচ্ছে।
প্রথম কে করবে বলো? আমি। তাহলে হলো মৌটুসি কালকে থেকে শুরু করছে। আর তোমার তো কোনো প্রবলেম নেই। মায়া শোনো, তুমি 2-1 সপ্তাহ করে দেখো, যদি বিশেষ কোনো প্রবলেম হয় তখন আমরা দেখব, অল্টারনেট চিন্তা করা যাবে। ঠিক আছে ভাইয়া। গুড, তাহলে তাই হলো। এবার তোমরা যেতে পারো। রাকিবের রুমে কি কথা হলো জানতে পারি কি? আমরা এখন থেকে ইভিনিং শিফটে কাজ করব, সে বিষয়ে কথা হয়েছে। বাহ, চমৎকার। এখন থেকে আপনাদের আরামের দিন সব শেষ। মানে আপনারা বুঝতে পারবেন চাকরি কি ঠেলা। কেন, তোর কি ধারণা আমরা ইভিনিং শিফটে ডিউটি করতে পারবো না? না না না, পারবি, অবশ্যই পারবি। তবে কতদিন পারবি সেটা হচ্ছে বড় কথা। আমার না একটু সমস্যা হয়ে গেল রে। হ্যাঁ, শুরু হয়ে গেল। আচ্ছা শোন, সব মেয়েরা যেমন একটা, সব ছেলেরা এক না। তোমরা যে কি কাজের কাজে আমার খুব ভালো জানা আছে। আচ্ছা দেখ, যত যাই বলিস ইভিনিং শিফটে আসলে তোদের ঠিক মানায় না। সকালবেলা আসবি, বিকেলবেলা চলে যাবি, এই টাইমিংটা তোদের জন্য বেটার ছিল আই থিঙ্ক। হ্যাঁ তুই একদম ঠিক বলছিস। তোর যদি এত ঝামেলা হয় তাহলে তোর সাথে আমি ডিউটি শিফট করে নেবো। যা নিজের চেয়ারে যা বস। আচ্ছা শোন শোন, তোদের একটা ভালো পরামর্শ দিই। তোরা কিন্তু রাকিব বেকে না করে দিলি পারবি। মানে ইভিনিং শিফট মানে কি? ঝামেলার কাজ মানে হচ্ছে ছেলেরা, মানে আমরা। তোরা হচ্ছে নারী জাতি মানে হচ্ছে কোমল আরামায়েশের মধ্য দিয়ে তোদের জীবনযাপন। আর তোদের কিনে দিয়ে দিলে ইভিনিং শিফট। তোরা যদি এত কষ্ট করিস তাহলে আমরা আছি কি জন্য? আই মিন ছেলেরা। আমি তোর সাথে পরে কথা বলছি, আসছি। যা, আমি ওকে সাইজ করছি। এক্সকিউজ মি, ছেলেরা কি ওকে সাইজ করবি তো? আমি চলে যাই, আমার তো কোনো দোষ নেই। কিসের ছেলেরা কি? হ্যালো, মানে ছেলে। হ্যালো মৌ, আমি। কি খবর? হঠাৎ কি মনে করে ফোন করলি? কাল কিন্তু আমাকে এই সময় ফোন করলে পেতি না। আমার ডিউটি টাইমিং শিফট হয়েছে। আমি এখন থেকে 1 সপ্তাহ পর পর ইভিনিং শিফট। এটা দাঁড় বিকেল 5টা থেকে 11টা। তুই মনে হচ্ছে ব্যাপারটাতে খুব খুশি। বাহ, খুশি হব না? 2 বছর ধরে একই টাইমিংয়ে ডিউটি করছি, বোরিং। ইনফ্যাক্ট আমি নিজে জোর করে ডিউটি টাইমিং শিফট করিয়েছি। মেয়েরা নাকি সবসময় সেফ সাইডে থাকতে চায়, মেয়েরা নাকি সবসময় সব জায়গায় মেয়ে হবার অ্যাডভান্টেজ নেয়, আর পুরুষরা তাদের অনেক নিরাপত্তা দিয়ে গর্ববোধ করে। আচ্ছা, হঠাৎ তুই এই নারীবাদী, সম অধিকার এই ধরনের কথাবার্তা শুরু করলি কেন? বরের সাথে ঝগড়া হয়েছে নাকি? নাকি মহিলাদের নিয়ে কোনো নতুন রাজনৈতিক দল করছিস, নাকি এনজিও? এই ফাজলামি করিস না। আমি যে কথাগুলো বলেছি ভুল বলেছি? না, ভুল না। তবে কি? আমাদের দেশে এই মুহূর্তে এইসব কনসেপ্ট ইমপ্লিমেন্ট করাটা কষ্টকর। বাদ দে তো, কোথায় ভাবলাম তোকে ফোন করে একটু গেজাবো, তা না, তুই লেকচার শুরু করলি। আসলে ইভিনিং শিফটের সিদ্ধান্তটা আজকেই হলো, এবং অফিসের প্রায় সবাই জানে যে আমি এটা জোর করে করিয়েছি। কিন্তু সিদ্ধান্তটা হবার পরপরই অফিসের বিভিন্ন কোণা থেকে বিভিন্ন কথা কানে আসছিল। মেজাজটা গেল চড়ে। চিৎকার করে কথাগুলো তোকে শোনানোর ফাঁকে ওদেরকে একটু শুনিয়ে দিলাম। বাবা মৌ, তোর এই গুণের কথাটা তো আমার জানা ছিল না। তুই তো বেশ ভালো ডিপ্লোমেসি জানিস। এই সমাজে টিকে থাকতে হলে বন্ধু এসব জানতে হয়। এখন বল, খালাম্মা, সুমনা ওরা কেমন আছে? আছে, সবাই যে যার মতো করে ভালো আছে। ভালো থাকলেই ভালো। রাখি রে, অনেক কাজ পড়ে আছে। ওকে ভাই। দুধটা খেয়ে নাও, বেশি গরম না। আমার একটা খবর আছে। কি খবর? আমার ডিউটি টাইমিং শিফট হয়েছে। তাই বলো? এখন থেকে ইভিনিং শিফটে কাজ করতে হবে, তবে রেগুলার না, 1 সপ্তাহ পর পর। ইভিনিং শিফটের টাইমিং হলো বিকেল 5টা থেকে রাত 11টা। অফিসিয়াল টাইম 11টা পর্যন্ত হলেও 10টা সাড়ে 10টার ভিতর কাজ শেষ হয়ে যাবে। তাহলে রাত করে ফিরতে তোমার অসুবিধা হবে না? অসুবিধা হবে কেন? আর বেশি রাত হয়ে গেলে অফিস ট্রান্সপোর্ট দেবে। ও, তাহলে তো ভালোই হয়।
আমার যখন ইভিনিং শিফট থাকবে তখন তোমার খাবার দাবারে একটু ঝামেলা হবে, তাই না? না, সে আর কি ঝামেলা, আয়শা খালা তো বাসায় আছে, সে সময় মতো আমার খাবার টাবার গরম টরম করে দেবে। তারপরও তোমার রুটিন অনুযায়ী 9:30টায় খেতে হবে। কেন 9:30টায় না খেয়ে 10:30 11টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে একসাথে খেলে হয় না? আরে সেটা তো আমার ঘুমের সময়। তুমি কি কোনোদিনও তোমার রুটিনের বাইরে চলতে পারবে না? এখনো যখন পারছি আগামীতে পারবো। আমি শুধু ডেইলি রুটিন কেন, সমস্ত ভবিষ্যৎ প্ল্যানিং ঠিক করে ফেলেছি। এই ধরো আগামী বছর আমি একটা গাড়ি কিনবো, 2 বছরের মাথায় ইনস্টলমেন্ট শেষ হয়ে যাবে, 3 বছরের মাথায় একটা বাড়ি, 10 বছরের মধ্যে সমস্ত টাকা পরিশোধ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি ওই মিড এজ ক্রাইসিস বা টেনশন যা থাকে সেটা আমার জীবনে রাখতে চাই না। তুমি বড্ড হিসেবে আবিদ। হিসেবে বলতে তুমি আমাকে কি মিন করতে চাইছো আমি বুঝতে পারছি না, তবে আমি নিজেকে বলবো আমি খুব ক্যালকুলেটিভ। আমার কথায় তুমি কষ্ট পেও না। তুমি জীবনে যা করতে চেয়েছো আমি কোনো কিছুতেই কিন্তু কখনো বাধা দিইনি, সবসময় তোমাকে এনকারেজ করেছি। জীবনটা হচ্ছে একটা ব্যালেন্স শিট, এখানে খুব হিসেব করে চলতে হয়। আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। দ্যাটস গুড। জামাই বাবুজি, বলছিলাম কি রাত তো অনেক হয়ে গিয়েছে, মৌটুসি তো এখনো ফিরল না। আপনার সঙ্গে কি ওর কোনো কথা হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ হয়েছে, আজ থেকে ওর ইভিনিং শিফট, বাড়িতে আস্তে আস্তে 10টা 10:30 বেজে যাবে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। মানে এত রাত পর্যন্ত মেয়ে মানুষের বাইরে থাকা ভালো দেখায় না। আপনি ওই 9:30টার দিকে আমার খাবারটা টেবিলে দিয়ে দেবেন। হ্যাঁ জি। আন্টি, সেদিন আপনি ঠিকই বলেছিলেন। কোন ব্যাপারে? অদির ব্যাপারে বলছিলেন না যে আজকাল ও কেমন যেন হয়ে যাচ্ছে। প্রথমে আমি খুব একটা গুরুত্ব দেইনি,
তবে ইদানিং খেয়াল করছি ও কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাবনর্মালিটির কোনো কারণ কি আপনি খুঁজে পেয়েছেন? না, পাইনি, তবে পেয়ে যাব। বাট আই এম শিওর সামথিং ইজ রং সামওয়্যার। সমস্যা তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সেদিন আপনার সামনে বললো না এখন থেকে রেগুলার সে পত্রিকাকে ইন্টারভিউ দেবে, কিন্তু কই, মাত্র একটা পত্রিকাকে ও ইন্টারভিউ দিয়েছে। এরপর কত পত্রিকা থেকে ওর ইন্টারভিউ নিতে চাইলো, রাজি হলো না। আজকাল আমার সাথেও কেমন বাঁকা সুরে কথা বলে, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আন্টি, অদিত সময়ের কথা পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিল তাই না? হ্যাঁ। ইন্টারভিউটা কে নিয়েছিল বলতে পারবেন? প্রথম দিন কেন যেন ইন্টারভিউ দেয়নি, দুদিন পর দিয়েছিল। একটা মেয়ে সাংবাদিক এসেছিল, মৌসুমি নাকি মটুসি, কি যেন মেয়েটার নাম। আরে মারুফ ভাই, কই ছিলেন এ কদিন আপনি? আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও অফিসের একটা অ্যাসাইনমেন্টে ঢাকার বাইরে ছিলাম। তাই? ফোনটা কি হয়েছিল? ও ফোনটা বন্ধ রেখেছিলাম। ফোন বন্ধ রেখে আপনি ঢাকার বাইরে, এদিকে আপনার ট্রেস না পেয়ে একজনের তো নাও খাওয়া বন্ধ হয়ে গেছে। তুমি কার কথা বলছো? কার কথা বলছি বুঝতে পারছেন না? মারুফ ভাই, মারুফ ভাই প্লিজ আপনি অদিতিকে একটা ফোন দেবেন। দেখো মটুসি, তুমি আমার ছোট বোনের মতো, তা সব কথা তোমাকে বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, অদিতির সঙ্গে যোগাযোগ করলে আমাদের দুজনের জন্যই ভালো হবে না। আমি এটুকু বুঝতে পারছি আপনাদের পার্সোনাল ব্যাপারে আমার ইন্টারফেয়ার করাটা ঠিক না। আমি জানি না যে আপনাদের দুজনের ভেতরে সম্পর্ক কেমন ছিল বা আছে, শুধু এটুকু জানি আপনি যে কদিন ঢাকায় ছিলেন না, অদিতি আপনাকে খুব ফিল করেছে। লিসেন মটুসি, এসব ফিলিংস টেন্স কিছু না। এসব মানুষরা স্বার্থটা আগে বোঝে। স্বার্থের কারণে কারোর কাছে টানতে সময় লাগে না, আবার দূরে ঠেলে দিতেও সময় লাগে না। তুমি তো সব কিছু জানো না, তাই এই ধরনের কথা বলছো। হ্যাঁ আমি জানি না, তবে আমার বর্তমান অবস্থাটা খুবই নাজুক। আমি না চাইলেও কেমন করে যেন আপনাদের দুজনের সম্পর্কের মাঝে জড়িয়ে গেছি। আমি আপনার অনুমতি ছাড়াই অদিতিকে কথা দিয়ে ফেলেছি, যে করেই হোক আপনার সাথে ওর কথা বলিয়ে দেব। আমি জানি সব কিছু না জেনে এভাবে ওকে কথা দিয়ে ফেলাটা আমার ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো উপায় ছিল না। অদিতির চেহারা দেখে, ওর কথাবার্তা শুনে আমি শুধু এটুকুই বুঝেছি আপনাকে ওর খুব দরকার। কি কথা বলবেন ওর সাথে? দেখি।
হ্যালো হ্যালো, হ্যাঁ মৌটুসি, আমি অদিতি। বুঝতে পেরেছি।